স্বাগত টিভিসি সংবাদে। আপনাদের সাথে আছে হিমাদ্রি রাহা। এবার জানাবো খবরের বিস্তারিত। মানবতা বিরোধী অপরাধের দায়ে বিচারের মুখোমুখি করা হবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। আইনি প্রক্রিয়ায় এই বিচারের জন্য দেশ এবং বিদেশে তৎপর রয়েছে তার সরকার। যুক্তরাজ্যের গণমাধ্যম স্কাই নিউজকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শেখ হাসিনার শাসনামলে লুটপাট, জুলাই আগস্ট আন্দোলনের সময় ১৪০০ জনকে হত্যা, আয়না ঘরসহ নানা ইস্যুতে প্রশ্ন করা হয় ডক্টর ইউনূসকে। স্কাই নিউজের বিশেষ সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের জুলাই আগস্ট আন্দোলন নিয়ে প্রশ্নে জোর দিয়ে ডক্টর ইউনূস বলেন, মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনাকে কাঠগড়ায় দাঁড়াতেই হবে। She will stand trial, there's no doubt about that, because all the evidences are here. But she's not physically present in Bangladesh. শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের সব প্রমাণ সরকারের কাছে আছে। তাকে এবং তার সহযোগীদের দ্রুত বিচারের মুখোমুখি করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দেওয়া হয়েছে। আন্তর্জাতিক আইনের মাধ্যমে তাকে দেশে ফেরত আনা সম্ভব এবং এ নিয়ে তৎপরতা চলছে। তবে আইনগত প্রক্রিয়া বেশ দীর্ঘ। গুম, আয়নাঘরে বন্দী রেখে নিষ্ঠুর অত্যাচার, এসবের বিচার নিয়েও প্রশ্ন করা হয় প্রধান উপদেষ্টাকে। আয়নাঘরের পরিস্থিতি দেখে ভীষণ মর্মাহত আমি। বহু মানুষকে এখানে গুম করে রাখা হয়েছিল। বন্দীদের যেভাবে নির্যাতন করা হতো তা মানুষের পক্ষে সহ্য করা মুশকিল। ছাত্র জনতার অভ্যুত্থানে ১৪০০ জন নিহত, হতাহতদের পরিবার বিচার পাবে কিনা প্রশ্ন করা হয় অন্তর্বর্তী সরকার প্রধানকে। পুরো সরকারে জড়িত ছিল, তবে কারা স্বেচ্ছায় কাদের বলপূর্বক করানো হয়েছে সেসব বিষয়ে খুব সতর্কতার সাথে ব্যবস্থা নিচ্ছে সরকার। এই কারণে এতেও সময় লাগছে। শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে যুক্তরাজ্যের পদচ্যুত মন্ত্রী টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। বাংলাদেশেও তার বিরুদ্ধে তদন্ত চলছে। তাকে দেশে ফিরিয়ে আনা হবে কিনা জানতে চাইলে ডক্টর ইউনূস বলেন, এটা আইনগত বিষয়, প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের নতুন সদস্য হিসেবে শপথ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক সিআর আবরার। বেলা ১১টায় বঙ্গভবনে তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। অনুষ্ঠানে প্রথমে শহীদদের স্মরণে ১ মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। এরপর পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। অধ্যাপক আবরার শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন। ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদের স্থলাভিষিক্ত হবেন তিনি। মঙ্গলবার প্রেস ব্রিফিংয়ে একথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ব্রিফ করছেন, সেখানে আমরা যুক্ত হব। তার এনেবলারের যে জবটা তারা সেটা ভুলে যায়। আমরা এই যে ব্লু ইকোনমির কথা তো বক্তৃতায় সবাই বলতেছি, তাই না? কত জনের বক্তৃতায় শুনলাম ব্লু ইকোনমির কথা। এই ট্রি ব্রেকার্স and recycling is part of blue economy. If they do not know, I'm telling them, they better understand it. এই ইকোনমিটা হচ্ছে পার্ট অফ ব্লু ইকোনমি। কিন্তু এটাকে আপনি এই ইন্ডাস্ট্রির মাধ্যমে যে ক্লাইমেট আপনার দূষণের যে বিষয়টা আছে, এটা রেমেডি করার জন্য তো গ্রিন ইন্ডাস্ট্রির কথাটা আসছে, তাই না? এবং এই সার্টিফিকেশনের কথাটা আসছে, কমপ্লায়েন্সের কথাগুলো আসছে। তো এই কথাগুলো তো সরকারের না জানার কোনো কারণ নেই, নিশ্চয় সরকারও জানে। এই কনসেপ্টটা আসলো, হংকং কনভেনশনটা আসলো কেন? যদি এই ইন্ডাস্ট্রির দ্বারা যদি বিশ্ব দূষণের মাধ্যমে সবকিছু ধ্বংস হয়ে যাবে, তাহলে হংকং কনভেনশনের তো দরকার ছিল না। হংকং কনভেনশনটা করা হয়েছে, এই কনভেনশনের যে কমপ্লায়েন্সের বিষয়গুলো বলা হয়েছে, এগুলোর মাধ্যমে এটাকে গ্রিন এবং সাস্টেইনেবল ইন্ডাস্ট্রি করা যাবে। তো এটা বোঝার জন্য সরকারকে তো এটা বোঝানোর কোনো কারণ নেই, তাদের জানা দরকার। সুতরাং আমি বেশি কিছু বক্তব্য রাখছি না, আমি শুধু আরেকটা বিষয় এখানে আছে। আমরা যখন ক্লাইমেটের কথা বলি, এখানে মিটিগেশন অ্যান্ড অ্যাডাপ্টেশন বলে দুটো কথা বলা হয় সবসময়।
হোয়াট ইজ মিটিগেশন অ্যান্ড হোয়াট ইজ অ্যাডাপ্টেশন। অর্থাৎ এই দুইটা যদি আমরা মিটিগেশন এন্ড অ্যাডাপ্টেশন যদি মাথায় রাখতে পারি আমাদের ক্লাইমেট ইস্যুর উপর, এটাকে মাথায় রেখে আমাদের অর্থনৈতিক সিদ্ধান্তগুলো আমাদেরকে নিতে হবে। এবং এই কথাগুলো মিটিগেশন অ্যাডাপ্টেশনের জন্য ফান্ডিং পর্যন্ত আছে, বিশাল বিশাল ফান্ডিং এখানে কিন্তু আছে। আমরা তো ওই কাজগুলো করছি না যে এই মিটিগেশন অ্যাডাপ্টেশন এই যে এটাকে গ্রিন করার জন্য সরকারের তো উদ্যোগ নেওয়া হচ্ছে সেই জায়গাটুকুতে। সরকারের উদ্যোগ নেওয়া হচ্ছে শ্রমিকদের ওয়েলফেয়ারের ব্যাপারে, সরকারের উদ্যোগ নেওয়া উচিত এই ইন্ডাস্ট্রিতে ফাইন্যান্সিয়াল যে সমস্যাগুলো আছে এগুলো সমাধান দেওয়ার জন্য সরকার কি কি করবে, কি কি। দর্শক, বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লিং অ্যাসোসিয়েশনের গোল টেবিল আলোচনায় বক্তব্য রাখছিলেন সাবেক বাণিজ্য মন্ত্রী ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমি খুসরো মোহাম্মদ চৌধুরী। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। জুলাই অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের এক মামলায় গাজীপুরের কোনাবাড়ী থানার সাবেক ওসি কে এম আশরাফ উদ্দিন ও কনস্টেবল আকরাম সহ 5 পুলিশ সদস্যকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সকাল 10টায় তাদের হাজির করা হয়। আশরাফ উদ্দিন ও কনস্টেবল আকরাম ছাড়া বাকি আসামিরা হলেন সাবেক ওসি শফিকুল ইসলাম, কনস্টেবল ফাহিম হাসান, কনস্টেবল মাহমুদুল হাসান। গাজীপুরের কোনাবাড়িতে গত 5ই আগস্ট গণ অভ্যুত্থানের সময় কলেজ ছাত্র হৃদয় হত্যা মামলায় আজ তাদের শুনানি হবে। এদিকে সকালে ঢাকায় সাবেক দুই মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম ও জন ড্যানিলোভিস আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করেন। অবৈধ টাকা আর মাদক রয়েছে, এই অভিযোগে সামাজিক মাধ্যমে ঘোষণা দিয়ে মধ্যরাতে তল্লাশি চালানো হয়েছে গুলশান 2-এর একটি ফ্ল্যাটে। তছনছ করা হয়েছে সবকিছু। ওই ফ্ল্যাটের কাজে লোকেরা জানিয়েছেন সাবেক এমপি তানভীর ইমামের সাবেক স্ত্রীর বাড়ি এটি। ঘটনা কিছুক্ষণ পর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিত হলেও এ নিয়ে কথা বলেননি কেউ। বিপুল অবৈধ টাকা লুকিয়ে রাখা হয়েছে এমন অজুহাতে রাত 11টার দিকে গুলশান 2-এর একটি বাড়ির 4 তলার ফ্ল্যাটে ঢুকে 20 থেকে 30 ব্যক্তি তছনছ করে আলমারি, ওয়ার্ড্রোব, লাগেজ থেকে শুরু করে সবকিছু। জানা গেছে বাড়িটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ.টি. ইমামের ছেলে সাবেক এমপি তানভীর ইমামের সাবেক স্ত্রীর। রাত 12টার দিকে গুলশান থানা পুলিশ ঘটনাস্থলে আসে। প্রায় 30 মিনিট পর ঘটনাস্থলে আসে সেনাবাহিনী ও র্যাবও। এরপর বাড়িতে ব্যারিকেড দিয়ে ভেতরে প্রবেশ করে সেনাবাহিনীর একটি দল। বাড়িতে প্রবেশকারীরা জানান ওই ফ্ল্যাটে তানভীর ইমামের অবৈধ টাকা রাখা আছে জেনে এসেছেন তারা। আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া বাড়িতে প্রবেশ নিয়ে কোনো সদুত্তর দিতে পারেনি তারা। এটা আমরা তল্লাশি করে দেখতেছি অবৈধ কিছু আছে কিনা, এটাই, আর কোনো কিছু। আপনাদের কি তল্লাশি করার পারমিশন আছে কিনা? না, আমরাই দেখতেছি নিজেরা, এটাই। আমি মোবাইল অন করেছি, আমি কোনো কিছু তো হাতও দেই নাই, আমি কিছু ধরিও নাই। বিভিন্ন হত্যা মামলার আসামি এখানে লুকিয়ে আছে, এই সংবাদ আমরা পাইছি। আমরা এখনো শুনতেছি যে দোতলা আছে। বাড়ির গৃহকর্মীরা জানান তানভীর ইমামের সাথে প্রায় 27 বছর আগে বিবাহ বিচ্ছেদ হয় ফ্ল্যাটের মালিকের। তিনি বর্তমানে বিদেশে থাকেন। আমার সাহেবের মেয়ে থাকতো। সাহেবের নাম বলেন? সাহেবের রহমান শরীফ। জি না, যেটা তামির সাহেব, এটা রহমান শরীফ সাহেবের বাসা। তাহলে তানভীর সাহেবের শ্বশুর বাড়ি? শ্বশুর বাড়িতে এখন না, মানে 2001 সালের দিকে সারাসারি হয়ে গেছে। রাত 2:30টার দিকে গণমাধ্যমের উপস্থিতিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে দিয়ে বের হয়ে যান প্রবেশকারীরা। এই বিষয়ে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও গণমাধ্যমে কথা বলেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। 1.5 ঘন্টা পর রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকায় রেল লাইন অবরোধ তুলে নিয়েছেন শিক্ষার্থীরা। সবকিছুতে ঢাকা কেন্দ্রিক আধিপত্যের প্রতিবাদে বেলা 11:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্টেশন বাজারের পাশে রেলপথে অবস্থান নেন শিক্ষার্থীরা। এতে রাজশাহী থেকে সারা দেশের সাথে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীদের অভিযোগ, 5ই আগস্টের পর প্রত্যেকের আকাঙ্ক্ষা ছিল সবাই একসঙ্গে রাষ্ট্র পুনর্গঠন করার, কিন্তু দেখা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় বা ঢাকা কেন্দ্রিক নির্দিষ্ট একটি সিন্ডিকেটের কাছে বন্দী হয়ে গেছে রাষ্ট্র। মেম্বার বলেন, বিভিন্ন সংস্কার কমিশনের প্রতিনিধি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রভিসি, উপদেষ্টা মণ্ডলী, সবকিছু শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাবি কেন্দ্রিক। কেন অন্য কোনো জায়গায় কি কোনো যোগ্য মানুষ নাই? ডিসেন্ট্রালাইজ বাংলাদেশ গড়তে হবে। আমরা 5ই আগস্ট বিজয়ের পরে আমাদের প্রত্যেকের আকাঙ্ক্ষা ছিল যে আমরা সবাই একসাথে রাষ্ট্র পুনর্গঠন করব, কিন্তু এতদিন পরে এসেও আমরা দেখছি যে নির্দিষ্ট একটা সিন্ডিকেটের হাতে রাষ্ট্রবন্দী হয়ে গেছে।
মিয়ানমার সীমান্তের কাছে ভারতের মণিপুরে 5.6 মাত্রার ভূমিকম্প হয়েছে, যা অনুভূত হয়েছে ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে। বুধবার বেলা 11:36 এই কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল মণিপুরের রাজধানী ইম্ফলের কাছাকাছি ইয়ারিপিক এলাকায়। এর দূরত্ব ঢাকা থেকে 450 কিলোমিটার। ভূমিকম্পের প্রভাবে কেঁপে ওঠে ঢাকা, সিলেট ও রংপুর সহ বিভিন্ন এলাকায়। তাও আতঙ্কিত হয়ে পড়ে মানুষ, তবে কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। এর আগে গত মাসের 27 ফেব্রুয়ারি 5.3 মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে সিলেট সহ আশপাশের এলাকা। শপথ নেওয়ার পর সচিবালয়ে কথা বলছেন নতুন উপদেষ্টা সিআর আবরার। আমরা সরাসরি এখন যুক্ত হচ্ছি সেখানে। আর এই যাত্রায় আপনাদের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যারা রয়েছেন, একদম ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন থেকে শুরু করে নিম্ন পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠান এবং যে মানে অন্যান্য যে সমস্ত অঙ্গ প্রতিষ্ঠানগুলো রয়েছে, আমরা মনে করি আমরা একই সাথে আমরা এগিয়ে যেতে পারবো। এবং শিক্ষাকে যে জাতির যেটা বলছেন স্বাস্থ্য এবং শিক্ষা, এটা হচ্ছে যে অধিকারের সবচেয়ে বড় রকমের এটা একটা অধিকার আমরা মনে করি। এবং ফাউন্ডেশনাল সেক্টর, এই ফাউন্ডেশনাল সেক্টরকে আমরা যে দায়িত্ব আমাদের উপর অর্পিত হয়েছে, আমরা আশা করি সেই দায়িত্ব আমরা যৌথভাবে পালন করব। সহযাত্রী হিসেবে আমরা সবাই থাকবো। এবং একই সাথে সাথে যে কাণ্ডারি হিসেবে যিনি দায়িত্বটা পালন করলেন, তার যে প্রজ্ঞা, তার যে অনেকগুলো বিষয় তিনি বললেন। এবং এর থেকে আমার তো মনে হয়, আপনি বললেন যে আমি বিশৃঙ্খলভাবে বলছি, আমার মনে হয় আমার জন্য একেবারে সহজ পাঠ যে একেবারে কনডেন্স ফর্মে আপনি পুরো জিনিসগুলো আমাদের, অন্যান্য আরো অনেক কিছু আছে, কিন্তু it was extremely important for me to get an idea what I'm getting into, and there would not have been any better alternative. না ভয়, আমি মোটেই ভয় পাচ্ছি না স্যার, আমি মোটেই ভয় পাচ্ছি না। না এখনো তো 7 কলেজ বলিনি। সেটা তো আপনি বলেছেন প্রাইভেটলি আপনি আমাকে বলবেন 2-1 দিনের মধ্যেই। আমি এইটুকুই আমার বলা। আশা করি স্যার, we will continue to receive your patronage, your guidance, and we certainly এই যে অভ্যুত্থানের যে বৈষম্য বিরোধী যে তাদের যে স্বপ্ন, যে যারা এই স্বপ্ন দেখেছে, সেই স্বপ্ন আমরাও দেখেছি, এবং এই বাস্তবায়নের ক্ষেত্রে আমরা একসাথে এগিয়ে যাবো, এটা বলে আমি শেষ করছি। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। এই সভাটা এখানেই শেষ করতে চাই, কিন্তু শেষ করার আগে সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।